আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আমরা বাংলাদেশে দেখলাম বা এই আয়োজন চলাকালীন সময় বাংলাদেশে ব্যাপক বিএনপি জামাত শিবিরে ব্যাপক আতঙ্ক দেখলাম, তাদের লেজে গোবর অবস্থা দেখলাম। এই প্রথম দেখলাম প্রেসিডেন্টের সামনে মব হতে। সেই বিষয়ে আমরা যাচ্ছি। শেখ হাসিনার এই বক্তব্য প্রসঙ্গে আপনি কি বলবেন? শেখ হাসিনার এখানে যে কত তিনটা তিনটা বিষয় বা চারটা বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন, সেটা হলো একটা হলো যারা সন্দেহ করছিল যে শেখ হাসিনা লাইভে আসবেন না, হ্যাঁ, যারা সন্দেহ করছিল তাদের সন্দেহকে উনি উড়াই দিচ্ছেন। শি ওয়াজ রিয়েল লাইভ। আপনি সুলতানার প্রশ্নটা যদি দেখেন, সুলতানার প্রশ্নের উত্তরে যে সজীব মনে করেছিল তাকে উত্তর দিতে হবে, কিন্তু শেখ হাসিনা কিন্তু ব্যাক করে এসে কিন্তু উত্তর দিয়েছেন। সো এটা একদম কনফার্ম যে শি ওয়াজ লাইভ। এটা এখন বলতে পারেন যে তিনি ভিডিও লাইভে ছিলেন না, কেন উনি কিন্তু উনি লাইভে ছিলেন, তো উনি তো ওনার ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স তো ঠিক ছিল। সো ইট ইজ এখন এটা নিশ্চিত যে শেখ হাসিনা ওখানে লাইভে থাকবেন না বলে বলছিল, সেটা কনফিউশন ক্লিয়ার। বাংলাদেশ থেকে আশা করা হচ্ছিল ভারত এইটাতে বাধা দিবে, ভারত দেয় নাই। ভারত এটাকে মনে করেছে যে এটা একটা প্রাইভেট অ্যাফেয়ার্স, উনি ওনার প্রাইভেট অ্যাফেয়ার্স ওনার বক্তব্য। তো ওখানে আরও একটা জিনিস আপনি যদি বলেন যে শেখ হাসিনা কেন লাইভ ছিল, এটা প্রমাণটা কিন্তু আপনি যদি শেখ হাসিনা তার ভাই সম্পর্কে উনি কথা বলার পর অনেকে বলছেন যে উনি অপ্রস্তুত ছিলেন, উনি আমি দেখেছি কমেন্ট কয়েকটা যে উনি প্রস্তুত ছিলেন না। আসলে ঘটনাটা তা না, কিন্তু উনি প্রস্তুত ছিলেন, কিন্তু উনি ওনার ভাইয়ের আজকে জন্মদিন, ছোট ভাইয়ের জন্মদিন, শেখ কামালের আজকে জন্মদিন। সে জন্মদিনের কথা বলতে ভাইয়ের কথা উচ্চারণ করতে গিয়ে তিনি অলমোস্ট গলাটা ভারী হয়ে আসছিল, গলাটা ভেঙে আসছিল, মনে হচ্ছিল ওনার কান্না পেয়েছিল এরকম। সো এইটাতে প্রুভ হয়, আপনার একটা জায়গায় কনফার্ম করলে এটা হলো ইট ওয়াজ লাইভ। ওকে, দুই নম্বর জিনিস, উনি যে উদ্দেশ্যে এটা করেছেন, উদ্দেশ্যটা কিন্তু আমি আপনাকে বলি, উদ্দেশ্য প্রথম থেকে আমার ধারণায় ছিল যে এটা আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে উনি পৌঁছানোর জন্য, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওনার অ্যাপিলটা পৌঁছানোর জন্য, বা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো যে আমি যাচ্ছি, বা বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশের এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি যাচ্ছি, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে জানানো। প্লাস ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তার মুখ থেকে অফিসিয়াল ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো যে বাংলাদেশের পরিস্থিতিটা এই। তিনি সেটাতে আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কতটা সাড়া ফেলবে সেটা আমি জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে মিডিয়া একটা বড় ফ্যাক্টর, যে মিডিয়া ইনফ্লুয়েন্স করে, সেই মিডিয়ার উপস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। রুমের ভিতরে কোনো জায়গা ছিল না, হ্যাঁ, এমন কোনো স্প্যানিশ টিভি পর্যন্ত ছিল, এমন কোনো নিউজ চ্যানেল ইন্টারন্যাশনাল যারা ওখানে ছিল না। এবং অলরেডি ইন্টারন্যাশনাল কাভারেজ আপনি যদি দেখেন, বিভিন্ন রয়টার্স সেই সবাই কিন্তু এটা কাভার করেছে, সবাই অলরেডি, মানে প্রাইমারি রিপোর্ট সবাই কিন্তু দিয়ে ফেলছে, অনেক পত্রিকাও কিন্তু রিপোর্ট করে ফেলছে, ঠিক আছে, অনেকে বিভিন্ন এজেন্সি থেকে নিয়ে রিপোর্ট করছে। সো এইটা কিন্তু ইন্টারন্যাশনালি কাভার্ড। তো যেই উদ্দেশ্য করা হয়েছে, সেই ইন্টারন্যাশনাল দৃষ্টি আকর্ষণ করার জন্য যেটা করা হয়েছে, সেটা কিন্তু সফল হয়েছে। তো শেখ হাসিনার দুটো জিনিস এখানে, আরেকটা জিনিস হলো ওনার দেশে ফেরার ব্যাপারটা। দেশে ফেরারটা উনি কিন্তু এখন আর কনফিউশন নাই, কেউ এখন বলতে পারবে না এটা আগস্টে হবে না, সেপ্টেম্বরে হবে না, অক্টোবরে। উনি কিন্তু স্পেসিফিকলি উনি উত্তর দিয়ে বলেছেন যে বিজয় দিবস আমাদের মাস, কি বলে, আমাদের ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে আমি ফিরছি। এখন এইটা নিয়ে এখন আবার দেখবেন যে আরেকটা আলোচনা হবে, উনি তাহলে কত তারিখে ফিরছেন। তো সেইটাও আপনি এজিউম করেন, বিজয়ের মাস যেহেতু উনি উল্লেখ করেছেন, সেখানে উনি কি বলে 16 তারিখ আমাদের বিজয়ের দিন, সেই দিন হয়তো হইতে পারে। আরেকটা জিনিস যে লাইভ নিয়ে যে কোশ্চেনগুলো, ওনার যে লাইভে 11 উনি দেখেন একজন ভারতীয় সাংবাদিক, আমি ওকে এক্স্যাক্টলি ওনার নামটা মনে নাই, আমি লাইভে দেখছি, তিনি প্রশ্ন করেছেন যে আপনার তো পারিবারিক একটা ঐতিহ্য আছে যে আপনি দরগাগুলিতে যান, আপনার দরগা কোনো কিছু শুরু করার দরগায় যান, আপনি কি নিজামুদ্দিন আউলিয়া, তো আপনার বাবাও এই দরগায় আসছে, আপনার ঐতিহ্য আছে যে আপনি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাবেন কিনা। সেখানে কিন্তু উত্তর দিয়েছেন তিনি উত্তর দিয়েছেন, হ্যাঁ, উনি যখন যাবেন তখন যেখানে যেখানে তার যাওয়া দরকার সেখানে সেখানে উনি যাবেন। তার মানে কি আপনি পুরোটাই কিন্তু লাইভে ছিল। এটার মধ্যে আর এখন কনফিউশন করার, এই যে এখনো অনেকে কনফিউশন, উনি লাইভে ছিলেন কি ছিলেন না, রেকর্ডেড কি রেকর্ডেড না। সো তিনটে পারপাস ওনার সার্ভ হয়েছে। একটা হলো উনি ওনার সময়টা উনি জানিয়ে দিয়েছেন, আরেকটা পারপাস হলো উনি ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছেন, আরেকটা পারপাস ছিল যে তিনি আসলে লাইভে কথা বলছেন। তিনটা পারপাস ওনার সার্ভ হয়েছে। আরেকটা জিনিস যেটা হলো, ইট ওয়াজ রিয়েলি, আপনি যে কথাটা উঠাইছেন যে শেখ হাসিনা যে একটা ফ্রেজ বলেছেন, যে ফ্রেজটা যদি বাংলায় যদি আসে, বাংলায় যদি করেন, সেটা কিন্তু দুর্দান্ত একটা ফ্রেজ। সেভ টু সেভ বাংলাদেশ, আই উইল রিটার্ন টু পিপল, আমি জনগণের কাছে যাব, হ্যাঁ, আই বিলিভ ইন দ্যাম, আমি তাদেরকে বিশ্বাস করি, আই লাভ দ্যাম, আমি তাদেরকে ভালোবাসি, আই উইল রিটার্ন টু দ্যাম, আমি তাদের কাছে ফিরে যাব। যদি এইটাকে স্লোগান হয়, এখন কিন্তু স্লোগান হয়ে যেতে পারে এটা,
হ্যাঁ, এখন কিন্তু এটা একটা ফ্রেজ আকার, এটা কিন্তু অনেক প্রচলিত হবে যে ইংরেজিটাই এত সুন্দর, বাংলাটা ইয়ে করছে যে আই উইল রিটার্ন টু পিপল, আই বিলিভ ইন দেম, আই লাভ দেম, আই উইল রিটার্ন টু দেম। রাইট। সাইফুল রহমান ভাই, আমাদের সময় স্বল্পতার কারণে কিছু জিনিস একটু স্পষ্টভাবে জানি। তাছাড়া আমি আমি ওই আপনার শেখ হাসিনা যে বলেছেন সেটা একটু দেখি। হ্যাঁ, আই বিলিভ দেম, আই ট্রাস্ট দেম অ্যান্ড আই লাভ দেম, আই উইল রিটার্ন টু দেম। আচ্ছা, এটার সাইফুল রহমান ভাই, সাকিব আল হাসানকে আমি কিন্তু মনে করতাম এতদিন লোভী, মানে স্বার্থপর, লোভী, এবং পলিটিক্সে এসেছে তার নিজের আখের গোটানোর জন্য। কিন্তু সাকিব আল হাসানের এই সময় যে ভূমিকাটা ছিল, তার পেজ থেকে এটি মানে সাকিব আল হাসান যেখানে এত কোটি টাকার স্পন্সর কোনো ইয়ে থাকলে সেই ভিডিও তিনি আপলোড করার ক্ষেত্রে অনেক কার্পণ্য দেখা যায়, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার ডেডিকেশন কিন্তু এটা স্পষ্ট করে যে তিনি আসলেই এটা এখন তো দুঃসময় তিনি কেন আছেন। আর যে রাজনৈতিক মতাদর্শই হোক না কেন, দলের দুঃসময় বা সুসময় পাশে থাকাটা অনেক কিছু মিন করে। আমরা দেখলাম আজকে তার বাড়িতে কিন্তু ককটেল হামলা হয়েছে, সাকিব আল হাসানের বাড়িতে ককটেল হামলা হয়েছে। কেন? তিনি রাজনৈতিক তার কোনো একটা অনুষ্ঠানে তিনি থাকবেন, এটা হচ্ছে রাগ। এই জিনিসটা কিভাবে দেখছেন সংক্ষেপে যদি বলতেন, তারপরে আমরা একটু যে প্রেসিডেন্টের সামনে মব হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করব। অমানুষের দল ইকো হচ্ছে। আমি দুঃখিত। জি, সাইফুল রহমান ভাই। অমানুষের দল অমানুষের মতো আচরণ করবে, এটাই তো স্বাভাবিক। অমানুষের দল তাদের নিজের অধিকারের কথা, তারা কিন্তু আপনারা গালি দিতে পারবে, কিন্তু আপনি তারা গালি দেওয়ার তো দূরে কথা, আপনি গালি দেওয়ার প্রতিবাদ করলে আপনার উপর হামলা হবে। এটা তো অমানুষের কাজ, সেটাই চলতেছে বাংলাদেশে। এবং এটা তো ধরেন আজকে 2 বছর ধরে শেখ হাসিনা সেই অন্ধকার সময়ের কথা বলছে। শেখ হাসিনা সেখানে বলছেন যে আমার দেশ আজকে একটা কারাগারে পরিণত হয়েছে, আমার দেশের মানুষ নির্যাতিত হচ্ছে। এই কথা যেটা আজকে যদি সাকিবের বাড়িতে এটা হয়ে থাকে, শেখ হাসিনা এই বর্ণনাটাই দিচ্ছেন, এবং এই অমানুষের দল সে কাজটাই করছে। এবং ইন্টারন্যাশনালি কিন্তু এটা সামনে আসবে। সাকিব আল হাসান আর যাই হোক, আপনি সাকিব আল হাসানের বাড়িতে, মাশরাফির বাড়িতে হামলার পরে কি পরিমাণ ইন্টারন্যাশনাল আপলোড হয়েছিল, সমস্ত ক্রিকেট অনুরাগীরা কিন্তু এতে ইনভলভ হয়েছে। আজকে সাকিব আল হাসান কি কারণে সাকিব আল হাসান কোথাও যেতে পারবে না? ওরা সব জায়গায় যেতে পারবে, কিন্তু সাকিব আল হাসান যেতে পারবে না। রাইট। সাইফুল ভাই, আমাদের দর্শকরা কিন্তু কমেন্ট করছেন, মাগুরার যদি কেউ থেকে থাকেন, প্রত্যক্ষদর্শী কেউ থেকে থাকেন, আপনার কমেন্ট জরুরি। আপনারা যারা জানেন, আমি ভিডিও ফুটেজ যেটা দেখলাম তাতে আমার মিথ্যা মনে হয়নি, সাকিব আল হাসানের বাড়িতে এটা ইয়ে হয়েছে। তো আমরা একটু এখন মানে কি বলে, প্রেসিডেন্টের সামনে যে মব হয়েছে সেটা একটু দেখি। সাইফুল ভাই, এটা খুবই ইন্টারেস্টিং। আমি বাংলাদেশে কখনো এরকম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই, আমরা একটু দেখি। আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। আপনাদের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনবো। আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটাও আমরা শুনবো এবং সকল অভিযোগ আমরা অ্যাড্রেস করব। আপনারা একটু বসুন। এই ভাই, এই প্লিজ, আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছে, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। আমরা দেখলাম যে এখানে ইশরাক চেতেছে। এরপরে এখন দেখব যে আমাদের সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিতে চান, দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। আপনাদের মধ্যে থেকে যে বক্তব্য দিতে চান, দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্তশিষ্টভাবে বসুন। ইশরাক, বসো প্লিজ। আক্তারকে ডাকো। আপনারা বসুন, আপনাদের নাম প্রদান করলে আপনাদের নাম যে ঘোষণা কেউ করা এখানে হবে। এসে বক্তব্য দিতে পারেন। আপনাদের কি বক্তব্য আপনারা শুনবো, আপনারা বলুন, আমরা শুনবো, কিন্তু শান্তশিষ্টভাবে বসুন দয়া করে। আক্তার, এরা ভুয়া স্লোগান দিচ্ছিল। হ্যাঁ ওরা বলুক এসে। আক্তার, আক্তারকে ডাক, আক্তারকে ডেকে দাও। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এর কেউ কথা শুনছিল না, উচ্ছৃঙ্খল পরিস্থিতি। ধৈর্য ধরুন, আপনাদের সবার কথা শোনা হবে। আপনারা সবাই শান্ত হয়ে বসুন।
সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছে। না না না, দায়িত্বরত ব্যক্তিরা বলছিলেন যে এনসিপি রেগুলার আগে ঘাট ধাক্কা ধরে বের করবে কিনা। সম্মানিত না 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 না, স্যার এগুলোকে নিয়ে যাবো বাইরে, মানে সবাই শান্ত হয়ে বসুন। আক্তারকে সবাই আমরা দেখবো এখানে মারামারি হয়েছে, দেখুন। সম্মানিত অতিথিদের বলছি আপনারা সবাই নিজ নিজ আসনে আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠানটি আক্তারকে এখানে সম্পন্ন নিয়ে আসো। করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। মারামারি হাতাহাতি এগুলো ঘটেছে এবং দেখি এখানে কি আমরা বলে। সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখবো? ভাই আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা, হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। ভুল তো আমরা করি, আরো হয়তো সামনে আরো ভুল করব, সেই ভুল করলে তার জন্য মাসুল সকালে অনুষ্ঠান সম্মান দেখিয়ে আমরা দেখলাম যে হতাশ প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, এবং এই যে ঘটনা মব হয়ে গেল প্রেসিডেন্টের সামনে এবং বিদেশি মানে কূটনীতিক যারা ছিলেন তারা পালিয়ে গেছেন ভয়ে, এবং এই জিনিসটা ঘটালো কে? জামাত বিএনপি, জামাত এনসিপি, যারা তারেক জিয়ার ফ্রেন্ড, মিলেমিশেই তো সরকার এক প্রকার। তো এ থেকে কি পেলেন? এবং তারেক জিয়া তাদের ক্রেডিট চুরি করে ফেললো, অর্থাৎ তারেক জিয়া নাকি এক দফা এটা বলার পরে তারা চেতেছে। এখন কথা হচ্ছে যে যেই বিএনপি 1971-এর মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা সেটাও চুরি করেছে। জিয়া রহমান নিজে যেটা দাবি করেন নাই কোনোদিন, জিয়া রহমান নিজে বলেছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এরা কি ভালো হবে না, মানে ব্যাপারটা কি? না, একটা জিনিস দেখেন, বলতেই হয় যে বিএনপি ঘোষকের চুরিতে মানে সিদ্ধহস্ত, এটা প্রমাণিত হইল। কারণ একটা ঘোষক, স্বাধীনতার ঘোষক, এটাও চুরি করছে, এখন আবার এইটার ঘোষক এটাও চুরি করতেছে। এখন এটা তো ভাই, এটা সত্য কথা যে জঙ্গিদের উত্থানের এই ঘোষণাটা, ও 5 তারিখের এই ঘোষণাটা কিন্তু নাহিদ কিন্তু শহীদ মিনারে দিচ্ছে, এটা কিন্তু সবাই দেখছে, এটা তো লাইভ হয়েছে। এখানে তো তারেক রহমান তখনও ফিউজিটিভ, তিনি তখনও লুকায়িত, পলাতক। উনি লন্ডন থাকেন, উনি তো কোনো ঘোষণা, ওনার কোনো অডিও ঘোষণা কেউ শোনে নাই। এখন তাদের বিএনপি তো একটা ঘোষণা ছিল, মানে না, সাইফুল ওরা আহমেদ যদি যেটা- হিসাব করেন যে ওরা- ঈদের পরে আন্দোলন, মানে বরাবরের ঈদ যে না, ওরা চালায় দাও। যেটা নতুন করে আবিষ্কার করছে, যেটা বলে সালাউদ্দিন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যেটা বলছেন যে ওনারা কিভাবে এটাকে আগায় নিয়ে আসা হয়েছে। মির্জা ফখরুল দাবি করেছেন উনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই 5 তারিখের অনুষ্ঠান 4 তারিখে আনছেন, উনি ঘোষণা দিচ্ছেন, ঠিক আছে। তারপরে সালাউদ্দিন বলছে উনি কনস্ট্যান্ট 48 ঘন্টা উনি তো ওনার ইয়ের সাথে যুক্ত ছিলেন, কি বলে তারেক রহমানের সাথে যুক্ত ছিলেন। তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এই ঘোষণা দেওয়ার জন্য। সো ওনারা ঘোষক তো কিন্তু আগেই কিন্তু কেড়ে নিছে, এটা আমরা কিন্তু খেয়াল করিনি। ডকুমেন্টারিতে হওয়ার কারণে এখন খেয়াল করলো, খেয়াল আগে খাওয়া উচিত ছিল না। এটা আপনার অনুষ্ঠানে আমি অনেকবার বলছি যে কয়জনে মিলা এই ঘোষণা কাড়াকাড়ি করতেছে, কে প্রোগ্রাম 5 তারিখে আগায় নিয়ে আসছে, 6 তারিখ থেকে আগায় নিয়ে আসছে, সিদ্ধান্ত গত থেকে আসছে। সালাউদ্দিন এটা দাবি করছেন, তিনি 48 ঘন্টা ঘুমান নাই, তার নেতা ঠিক করে দিচ্ছেন। মির্জা ফখরুল বলছে উনি একটা প্রেস রিলিজ পাঠাইছেন, সবাই তো দাবি করতেছে। তো এটা তো আসলে ঘোষক বিএনপি ঘোষক হইতে চায় সব কিছুতে, বিএনপি পরিকল্পনায় থাকতে চায় না কোনো কিছুতে, কোনো আন্দোলন করতে চায় না, শুধু ঘোষণা দিতে চায়। এছাড়া আর কি বলবেন বলেন? ঘোষণা চুরি চোরের দল। জি, আমরা যদি স্বাধীনতার ঘোষণা এটাও দেখি, তো সেখানে কিন্তু একদম স্পষ্ট রয়েছে তিনি বঙ্গবন্ধুর হয়ে এই ঘোষণাটি দিয়েছিলেন। আমরা জিয়াউর রহমানের উইকিপিডিয়া পেজ থেকে, বা এগুলো তার ভিডিও বক্তব্য আছে, মানে কালুরঘাট বেতার কেন্দ্রে যে বক্তব্য। তো আমরা একটু যদি দেখি তারেক জিয়ার অবস্থা, ইউনুস যে বদমাশিটা করেছিল, যেভাবে মকারি করতে গেছিল, একই জিনিস তারেক জিয়াও করেছে, সেই রেড টেলিফোন। এবং এখানে মানুষ মজা করে এই জিনিসটা করেছে। যদি আমরা দেখি, তারেকের বাপ হলো ম্যাট্রিক পাস, মা ম্যাট্রিক ফেল, ইন্টারমিডিয়েট পাস, কোথা থেকে যেন সার্টিফিকেট জোগাড় করে ইউনিভার্সিটি ঢুকছিল, 3বার ফেল মারার পর ইউনিভার্সিটি থেকে বাইর করে দিচ্ছে। শিক্ষা দীক্ষা থাকলে তো চিন্তা থাকবে, ওরা নাই, শিক্ষা আছে দেখি, শিক্ষা তো নাই, ফেল করছে সারা জীবন, গুন্ডামি করে বেড়াচ্ছে। জি, গণভবনে আমরা দেখলাম মবদের আবারও পাঠানো হয়েছে, সেটি জাদুঘরে পরিণত করা হয়েছে এবং সেই মবরা গিয়ে আবার
অশ্লীল সব স্লোগান তারা দিয়েছে। আমরা যদি দেখি তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে জুলাই নতুন স্বাধীনতা উদযাপন, সেখানে কিন্তু তাদের বেধড়ক পেটানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আমি আর মারামারিগুলো না দেখাই, এরকম সাবেক আহ্বায়ক মানে বৈষম্য বিরোধীদের বিএনপি পেটাচ্ছে ধুমাইয়া, মানে এটা খুবই ইনসাল্ট করার মতো, এটা না দেখাই, কারণ মারামারি এই জিনিসগুলো ভালো না। সাইফুল আমিন ভাই, আমরা একদম শেষের দিকে আপনাকে জাস্ট একটা জিনিস মনে করিয়ে দেই, এই যে এখন যারা এনসিপির নেতা তারা তো সাবেক কি যেন ছিল, বা তাদের আর্থিক অবস্থা কিরকম ছিল একটু মনে করি আমরা। রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করবে না। তো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা। আসলে ভাই রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে। ক্যান্সার লাগা মেরা রিয়েলিটি মাইনে নাও প্রিয়। তো তাদের এখন বাড়ি গাড়ি কি দম্ভ, এইগুলোর মানে আর কতদিন এটা তাদের কি চলছে তাদের মনে? এটা তো আপনি তো দেখছেন, আপনি তো বলছেন যে সবাই লাইভে দেখছে, বলছেন না আপনি নাকি? আপনি এর আগের অনুষ্ঠান দেখছেন সবাই, তারেক রহমানও লাইভে ছিল, ইউনুস সেন্টার লাইভে ছিল, বিভিন্ন জায়গা থেকে ওরা কি করছে, যেখানে তাদেরকে খুঁজতে পারবে না পোলাপাইন, যে আওয়ামী লীগের ছেলেরা খুঁজতে পারবে সেসব জায়গা থেকে লাইভে গেছে, কিন্তু আওয়ামী লীগের পোলাপাইন ঠিকই খুঁজে বাইর করে কিন্তু ফটো কি যেন বলো ওটা স্ক্রিনশট নিয়ে রেখে হ্যাঁ সবাই। ইউনুস সেন্টারও ছিল, তার মানে ইউনুসও ছিল, কোনো না কোনো লাইভের ভিতরে তারা ঢুকে পড়ছে। এখন যেটাই হোক, এদের যে জুলাই যে ঝুলে গেছে এটা আর কোনো ইয়ে নেই। এখন ওরা আপনি দেখছেন যে একজন আয়াস না ফায়াস ওরে কি পরিমাণ সাপের মতো করে পিটাইছে, একদম ওর কাপড় ভিজে গেছে, এমন পিটাইছে কাপড় ভিজায় ফেলছে সে, যদিও সে আর অন্যদের সেও পিটাইছে, কিন্তু তারা তো মোটামুটি সাপের মতো পিটাইছে। তো এই পিটানিটা তো আপনার এটা শুরু, এটা 2 বছরের মাথায় এই বয়ান আসবে, কল্পনা করতে পারছে? 2 মাসের মাথায়, 2 বছরের মাথায় এটা আসবে, এবং এই জুলাই মাসে তাদেরকে পিটানো হচ্ছে। এবার বলেন জুলাইয়ের পর অগাস্টে যাই কি হবে, মানে এই অগাস্ট যেটা তারা 36 জুলাই, সে 36 জুলাই তো তাদেরকে পিটানো হইলো, যে 36 জুলাই হলো তাদের বিজয় দিবসে তারা রাষ্ট্রপতির সামনে যায় ওখানে ধাক্কার শিকার নিছে, বাইর করে দিছে। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই, আপনার সময় স্বল্পতা, আপনি আমাকে সময় নির্ধারণ করে দিয়েছিলেন। আপনি যদি চান তাহলে লিভ নিতে পারেন। আমি একটা ভিডিও দেখাবো দর্শকদেরকে, একটা লোকের আমার খোঁজ দরকার, সেই লোকটা হচ্ছে এটা, আমি দেখাচ্ছি কি করেছে। প্রিয় দর্শক, আপনারা ছিলেন, সাইফুল আমিন ভাই আমাদেরকে সময় দিয়ে, আপনার যদি 1-2 কথা থাকে শেষ কোনো বক্তব্য। সবাইকে শুভেচ্ছা আজকের দিনের মতো, যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা। আর যথারীতি যেগুলো বলি, হ্যাকলিং করেন, যেগুলো এই জুলাইতে চলতেছে এদের উপরে, এটাই মানে মারধর করেন না, গায়ে হাত তোলেন না, বাট হ্যাকলিং করার জন্য আবেদন জানাই। আর হলো ইউনুসকে যে কোনো জায়গাতে ওর সমস্ত প্রোডাক্ট বর্জন করেন। সবাইকে ধন্যবাদ। আমি আবার একটু পরে আমার সাইফুল স্টুডিওতে একটা লাইভে আসবো।